চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH বাংলার মানুষ ঠিক করুক, ভাতা চাই না ভাত চাই, ভাতা চাই না ছাদ চাই, ভাতা চাই না জীবিকা চাই, ভাতা চাই না চাকরি চাই। বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিয়ে আর কদিন ভুলিয়ে রাখবেন? ভাতা না ছাতার মাথা, বাংলার মানুষ বলছেন। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতৃত্ব বলছেন যে এই গোটা বাজেটটা প্রতিশ্রুতি নয়, প্রতারণা, ভাওতা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের নামে যা প্রকাশ করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তা ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা এবং কর্মসংস্থানের থেকে মানুষকে দূরে রাখা। বাংলার মানুষ প্রশ্ন করছেন, চাকরি কোথায়, শিল্প কোথায়, কারখানা কোথায়, ফ্যাক্টরি কোথায়, বড় বড় ব্র্যান্ড কোম্পানি কোথায়? বাংলার মানুষ জিজ্ঞেস করছেন 1500 টাকা দিয়ে কি মাস চলে? বাংলার মানুষ জিজ্ঞেস করছেন 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা করলে কি পুরো মাসের বাজার হয়ে যায়? বাংলার মানুষ জিজ্ঞেস করছেন 1500 টাকা বেকার ভাতা পেয়ে কি বাবা মায়ের ওষুধ সারা মাসের কেনা যায়? বাংলার মানুষ জিজ্ঞেস করছেন চাকরি কোথায়, ডিএ কোথায়, চাকরি যেগুলো হারিয়ে গিয়েছে, চলে গিয়েছে, সেগুলো ফেরত পাওয়ার আশা কোথায়? আজ যে বাজেট পেশ হলো, বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাজেটের প্রশংসা করে বললেন যে দারুণ বাজেট হয়েছে, ঐতিহাসিক বাজেট হয়েছে। বাংলার মানুষ বলছেন হ্যাঁ সত্যি ঐতিহাসিক বাজেট, কারণ এমন বাজেট বাংলার মানুষ দেখেননি যেখানে একটা কারখানা, একটা ফ্যাক্টরি, একটা কোম্পানি, একটা কোথাও কিছু বিশেষ অর্থনৈতিক অ্যাক্টিভিটির উল্লেখ নেই। আছে পার্ক, আছে করিডোর। করিডোর বানিয়ে দিলাম, কারখানা তৈরি হলো না, করিডোরে গিয়ে বাংলার মানুষ শুয়ে থাকবেন? পার্ক বানিয়ে দিলাম, কারখানা হলো না, ইকোনমিক করিডোর, ইকোনমিক পার্ক বানিয়ে দিলাম, সেখানে গিয়ে বাংলার মানুষ ঘুরতে বেরোবেন? প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে। আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না, সুয়োরানি দুয়োরানি, ওদের সব হচ্ছে সুয়োরানি, আমরা হচ্ছে দুয়োরানি। বাজেট পেশ করতে না করতেই বঞ্চনার তাস নিয়ে ময়দানে হাজির মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন কেন্দ্রকে দুষছেন, তার কিছুক্ষণ আগেই তার সরকার এক গাদা ভাতার লম্বা তালিকা বাড়িয়েছে। কর্মসংস্থান নেই, তবে বেকারদের জন্য নয়া ক্ষুদর কল আছে, বেকার ভাতা। এ বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট, মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে। অর্থাৎ তাদের 1500 1000 পাবো, 500 বাড়ছে, এটা এর বাইরে কিছুই নয়, রাজ্যকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। বাজেটের পর মিনিট 40-এর সাংবাদিক বৈঠকে ভোটের আগে ভোটের খতিয়ান মুখ্যমন্ত্রী দিলেন বটে, কিন্তু সুপ্রিম নির্দেশ মেনে বকেয়া দিয়ে মেটাবেন কবে তা নিয়ে মুখে কুলুপ। তিনি নাকি শীর্ষ আদালতের নির্দেশনামা হাতে পাননি এখনো। আমি আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। বলবেন কিভাবে? এমনিতেই বারবার আদালতে রাজ্য সরকার বলে গেছে দেনার দায় বিপুল, বকেয়া মেটানো সম্ভব না। তার উপর গোটা বাজেটে যেভাবে ভাতার প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন, তাতে এখন তো শ্যাম রাখি না কুল রাখি তা খুঁজতেই মাথা খারাপ হবে। টাকার যোগান আসবে কোথা থেকে? কারণ ষোড়শ অর্থ কমিশন যে লাগাম ছাড়া ঋণে লাগাম টেনেছে। যেমন খুশি ঋণ তো আর সম্ভব না, বেশি ঋণ নিলেই কমবে রাজস্বের ভাগ। আপনারা শুনলেন অমিতদা বলেছেন FRDM সিস্টেমের মাধ্যমে আমরা আর্থিক যে শৃঙ্খলা নিয়ম, সেটাকে আমরা আগে যেমন ইচ্ছেমতো ধার নিয়ে নেওয়া হতো, এমনকি স্মল সেভিংস থেকেও ধার নেওয়া হয়েছে, আর এর থেকে আমাদের খুব বার্ডেন হয়ে যেত। এখন আমরা সেটা করতে দিই না। আমাদের FRDM সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন,
যে আপনি এতটা করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তাতে আপনি ঋণ শোধই করুন আর সামাজিক পরিকল্পনাই করুক বা যাই করুন। মনে রাখবেন, একজন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে, তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায়। তাহলে ভোট যে বড় বালাই, মেলা খেলা খয়রাতে ভোটের আগে লাগাম টানা যে মুশকিল। এদিকে সুপ্রিম নির্দেশ না মানলেও যে আদালতের অবমাননা করা হবে। কোন দিকে যাবেন মুখ্যমন্ত্রী? নাকি তার কথা মতো প্রতিশ্রুতি আদতে প্রতারণা? ভোট পেতে ভোটের আগের শেষ বাজেটে সাধারণের সঙ্গে বড় প্রতারণা রাজ্যের এই ভোটার অ্যাকাউন্ট। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিং বা চিট চিট। রিপাবলিক বাংলা। বাবা, এটা কি বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বললেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা। আজকে তো গাদা গাদা প্রতিশ্রুতি দিয়েছেন, সবটা প্রতারণা বলে ধরে নেবে বাংলার মানুষ। প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন কিশলয় অগ্নিবাণের। আজকের ডিবেটের শুরুর আগে প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, হকের পাওনা মেলে না, ভাতাজীবী হবে বাংলা। দিয়ে দিতে পারে না রাজ্য সরকার, সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হয়, তারপরেও বোঝা যায় না আদৌ দিয়ে পাওয়া যাবে কিনা। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলেন এখন আমি অর্ডার কপি পাইনি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকে সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে 1 নম্বর শো কিশলয় অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেটে অঙ্কন দত্ত রয়েছেন বিজেপি মুখপাত্র, সৌরভপ্রিয় দত্ত রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। এই দুই দত্ত ছাড়া উপস্থিত রয়েছেন চন্দন চ্যাটার্জি, ডিএ আন্দোলনকারী, সন্ময় ব্যানার্জি ইউটিউবার, ফিরদৌস শামীম রয়েছেন আইনজীবী, পঙ্কজ কুমার রয় রয়েছেন অধ্যাপক। ফিরদৌস বাবু, দিয়ে দিতে পারে না রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বললে, প্রশ্ন করলে বলেন যে আমি জানি না, অর্ডার কপি পাইনি এখনো। তিনি তো ভাতা ভরিয়ে দিলেন স্যার, ভাতার বন্যা বইয়ে দিলেন। এবার বেকার ভাতাও পাবে রাজ্যবাসী। অবশ্যই বেকাররা বেকার ভাতা পাবে, তারা খুশি হবে, ভোট পাবেন। আপনারা কেন এত ক্রিটিসাইজ করছেন স্যার, বলুন। দেখুন, উনি বলেছেন অর্ডার কপি পাইনি। অর্ডারটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই নবান্নে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আমি নিজে গেছিলাম, মলয়দাকে গেছিল, মলয়দা কনফেডারেশনের পক্ষ থেকে আইনজীবী হিসেবে আমি নিজে গিয়ে এই অর্ডারের কপি দিয়ে এসেছি। এই তার রিসিভ কপি। আপনি যদি চান তাহলে আমি দেখিয়ে দিতে পারি, আপনি জুম করে দেখিয়ে দিতে পারবেন। এখানে একেবারে নির্দিষ্টভাবে স্ট্যাম্প করা, অর্থাৎ আজকেই অর্ডার কপি কমিউনিকেট করে দিয়েছি সঙ্গে সঙ্গে। এবার আসি যে আসলে কি নির্দেশ হলো ডিএ। এই 6 বারের পরে আজকে 7বার জয় পেলাম এবং সরকারি কর্মচারীরা তারা জিতেছেন। এই 7ম ঐতিহাসিক জয় পাওয়ার পরে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর পরেও অর্ডার কপি পড়ে বুঝতে হবে যে ডিএ কিভাবে দিতে হবে। দেখুন, ডিএ কিভাবে দিতে হবে এটা রোপারোল 2009-এ বলা আছে। ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুজ্য রেখে দিতে হবে। আজকে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে ইমিডিয়েটলি 25% এরিয়ার ডিএ মিটিয়ে দাও। তারপরে বাকি যে 75% রয়েছে টোটাল অ্যামাউন্টটা কত হবে একটি কমিটি তৈরি করে দিয়েছেন, যার মাথায় আছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, তিনি সহ আরও 2জন বিচারপতি এবং সিএজি অথবা একজন অফিসার উচ্চপদস্থ আধিকারিক সিএজির, তারা এই 4 জন মিলে সেই কমিটি ডিসাইড করবে যে এরিয়া ডিএ কত হবে। তারা ইনস্টলমেন্ট, কতগুলো ইনস্টলমেন্ট, 5টা ইনস্টলমেন্টে পাবেন নাকি 6টা ইনস্টলমেন্টে পাবেন নাকি 10টা ইনস্টলমেন্টে পাবেন নাকি 2টো ইনস্টলমেন্টে পাবেন, সেই ইনস্টলমেন্টটা ডিসাইড করবেন। এবং ফার্স্ট ইনস্টলমেন্টটা সেটাও কিন্তু 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। আর তারপরে 15 এপ্রিলে আদালতে গিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে এই 25% এরিয়া ডিএ দিয়েছেন কিনা, এই যে কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়েছেন কিনা সেটা স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। দেখুন, ডিএ এআইসিপিআই অনুযায়ী ডিএ করছেন, এদিকে বেকার ভাতাটা দেখতে পাচ্ছেন না, বেকারদের জন্য বেকার ভাতা হয় না। দেখুন, ভাতা দেবেন কি দেবেন না সেটা আলাদা বিষয়, কিন্তু কর্মচারীদের ডিএ যে দেননি, রোপারুল 2009-এ উল্লেখ থাকা সত্ত্বেও যে 2008 থেকে 2019 পর্যন্ত আজ এতগুলো বছর, 11 বছর ধরে কর্মচারীদের বঞ্চিত করেছেন। রোপারুল 2009 পরে বুঝতে পারেননি যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। 6 বার হারার পরে 7মবার হেরেছেন, তারপরেও আপনি এখনো পর্যন্ত রায়ের কপি পাননি বলে মিথ্যা ভাষণ দিচ্ছেন। যখন ভাষণ দিচ্ছেন, এই রায়ের কপি আপনার নবান্নে গিয়ে পৌঁছে দিয়ে এসছি।
এরপরে আর আপনি বলেন যে রায়ের কপি পাননি, সবার হাতে হাতে রায়ের কপি ঘুরছে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে কেউ গেলে রায়ের কপি পাবেন। আসলে উনি এখান থেকে পালিয়ে যেতে চাইছেন, পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তার কারণ সুপ্রিম কোর্টে এই মামলাটি আবার লিস্টেড হবে, সেখানে গিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে আসতে হবে, জমা দিয়ে আসতে হবে, জমা দিয়ে বলতে হবে আপনি প্রথম ফার্স্ট ইনস্টলমেন্ট 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েটলি মিটিয়ে দিয়েছিলেন কিনা, এবং কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ দুটো ইনস্টলমেন্ট দিয়ে তারপরে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন। না হলে কিন্তু আপনি ভালো করে জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে কি হয়, এবং শুধু তাই না, না মানার কোনো জায়গা নেই, কারণ কমপ্লায়েন্স রিপোর্ট স্ট্যাটাস সুপ্রিম কোর্ট নিয়ে প্রশ্ন করাতেই, হ্যাঁ ফিরদৌস বাবু, সুপ্রিম কোর্ট নিয়ে প্রশ্ন করতেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অর্ডার কপি পাইনি, কিন্তু তিনি সেই একই ভাষণে বললেন যে এটা একটা ঐতিহাসিক বাজেট পেশ করেছি আমরা। এবং মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা গিয়ে ঠিক, আপনি বলছেন মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একবার অঙ্কনের কাছে যাব, আসছি ফিরদৌস বাবু, অঙ্কনের কাছে যাব। অঙ্কন, এই ঐতিহাসিক কোট অ্যান্ড কোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ঐতিহাসিক বাজেট দেখে আপনারা নিশ্চয়ই ভয়ে থরথর করে কাঁপছেন। এরকম বাজেট হলো, ভোট আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় এত ভাতা দিচ্ছেন, বাংলার মানুষ তো ঢেলে ভোট দেবেন নিশ্চয়ই, আপনারা তো আর কিছু করতে পারবেন না, হেরে যাবেন, তাই নয় কি অঙ্কন? আপনারা তো ভয় রয়েছেন আশা করছি। না, এইরকম ভাওতাবাজি আর ধাপ্পাবাজির বাজেট আমি মানে সারা জীবনে দেখিনি। যে পরিমাণে ভাওতা আর ধাপ্পা বাংলার মানুষকে, বাংলার যুব সমাজকে, বাংলার মহিলাদেরকে সার্বিকভাবে দেওয়া হয়েছে, এ নজিরবিহীন। সত্যি কথা, এটা ঐতিহাসিক বাজেট। ঐতিহাসিক বাজেট এ কারণে, বেকার ভাতা বিভিন্ন রাজ্য দেয় সামাজিক সুরক্ষা প্রকল্পে। এতদিন অবধি রাজ্য সরকার নিজে দাবি করে আসতো যে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছিল, সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখালেই নাকি বেকার ভাতা দেওয়া হয়। তারপর বলা হলো যুবশ্রীতে বেকার ভাতা দেওয়া হয় 1,500 টাকা করে। আজকে আবার বলা হচ্ছে যুবসাথী প্রকল্পে বেকার ভাতা দেওয়া হবে। অর্থাৎ টিএমসি, তোরা মরে গেলেও চাকরি পাবি না, তোদের জন্য ভাতা রয়েছে। শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের কপালে চাকরি নেই, তাদের জন্য ভাতা রয়েছে। একটা ভোট অন অ্যাকাউন্ট বাজেটে তারা যে বাজেটের মেয়াদ হচ্ছে জুলাই মাস অবধি, তুমি আগস্ট মাসে ঘোষণা করে দিলেন আগস্ট থেকে আমি দেব। কি করে উনি দিতে পারেন আগস্ট থেকে? তার কারণ আগস্টে উনি জানেন ওনার তৃণমূল কংগ্রেস দলটাই সরকার থেকে বেকার হয়ে যাবে, তাই আগে থেকে নিজের দলের জন্য বেকার ভাতা ঘোষণা করে রাখলেন। আমি বলছি 2011 থেকে 2022 পর্যন্ত 21 বছর উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এ রাজ্যে বেকার রয়েছে, সংখ্যাটা প্রায় 1,20,00,000। যদি আর আজকে যে 5,000 কোটি টাকার আপনি বেকার ভাতা ঘোষণা করেছেন, সেটা যদি আপনাকে দিতে হয় তাহলে আপনি প্রতি বছর দিতে পারবেন 27 লাখ, মানে 27 লাখ বেকারকে। তাহলে বাকি 1 কোটি বেকার কি করবে? বাকি 1 কোটি বেকারের জন্য বাজেটারি অ্যালোকেশন কি? ওই ট্রেডমিলে হেঁটে হেঁটে বাজেট করলে বাজেট হয়? এটা বাজেট না ভাওতা। ডিএ নিয়ে আপনি বলছেন, আমি বলছি 121 নম্বর পাতায় এই সরকার ঘোষণা করেছে বাজেটের 125 নম্বর পাতায় 19 নম্বর পয়েন্টে 4% মহার্ঘ ভাতা আমরা বাড়িয়ে দিলাম। তো যখন আপনি বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়েছে বাজেটারি অ্যালোকেশন কই? যে আপনি 4% বাড়াচ্ছেন মানে 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি কিছু তো থাকবে। বাজেটারি অ্যালোকেশনের এক শব্দ উল্লেখ নেই, তার মানে দেবেন না, তার মানে ভোটটা পাওয়ার আগে ভাওতা দিচ্ছেন। সম্পূর্ণটাই একটা বাজেট জুড়ে ভাওতার কথা বলা রয়েছে। বলা হয়েছে কি, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য 920 কোটি টাকা, উত্তরবঙ্গের উন্নয়ন 2 কোটি মানুষের জন্য 920 কোটি টাকা, মানে আপনি প্রত্যেক মানুষকে 400 টাকা করে বরাদ্দ করছেন। উত্তরবঙ্গের মানুষ এতটা ফেল না। সুন্দরবনের জন্য বরাদ্দ কত? মাত্র 641 কোটি টাকা, মানে উত্তরবঙ্গের সুন্দরবনের মানুষের মাথা পিছু 135 টাকা করে বরাদ্দ করছেন। পশ্চিমাঞ্চলের জন্য যে জায়গায় আপনারা যেতেন জঙ্গলমহল, সেই জঙ্গলমহলের জন্য 800 টাকা বরাদ্দ করেছেন। অর্থাৎ মাথা পিছু পশ্চিমাঞ্চলের 2.5 কোটি মানুষের পেছনে আপনি 200 টাকা করে খরচা করছেন। এই বাজেটারি অ্যালোকেশন দিয়ে আপনি বাংলার মানুষের উন্নয়ন করবেন বলছেন। তাকিয়ে দেখুন বিহার, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ 60,000 কোটি টাকা। আর তাকিয়ে দেখুন রবীন্দ্রনাথের বাংলায় আজকে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ 48,000 কোটি। আমরা বিহারের থেকেও শিক্ষার বাজেট বরাদ্দে পিছিয়ে। এরপর আপনি বলবেন ভাতার ঘোষণা করে যে আমি ভাতা দেব, যে ভাতাতে কারুর পেট ভরবে না, ভাতা দিয়ে সংসার
সংসার চলে না। আমাদের মতো ছাত্র যুব আমরা ভাতা নয়, আমরা সম্ভাবনা চাই, আমরা চাকরি চাই। চাকরির ঘোষণা কোথায়? ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘোষণা করছেন আপনি, সৌরভপ্রিয় ছটা বাবু, industrial চাকরি park। কোথায়? Industry সম্ভাবনা কোথায়? কাশফুলের অঙ্কন বলছে শিল্প, সব শিল্পের জন্য ইন্ডাস্ট্রি industrial কোথায়? park। অঙ্কন Global বলছে, center এ কি বিজেপি বিক্রি বলছে হবে? গোটা আপনার চাকরি বাজেটটাই বিক্রি করবে। ভাওতা। উত্তর নেই, উত্তর নেই অঙ্কন। সৌরভপ্রিয় বাবু উত্তর দিন, কোথায় চাকরি, কোথায় শিল্প, কোথায় কারখানা? গোটা বাজেটটাকে ভাওতা বলছে বিজেপি। উত্তর দিন সৌরভপ্রিয় বাবু। আজকে এই বাজেটটা দেখার পরে মানে শোনার পরে এবং এখানে অঙ্কন এবং আমার যা বন্ধুরা আছেন তাদের কথাবার্তা শোনার পরে আমার দিওয়ার সিনেমার একটা ডায়লগ মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে বিজেপির লোকরা বলে যে হামারে পাস মোদি হ্যায়, অমিত শাহ হ্যায়, হামারে পাস পয়সা হ্যায়, আদানি হ্যায়, আম্বানি হ্যায়, তুম লোগোं के पास क्या है? তো আমরা বলি এই বাজেট দেখার পরে যে হাম লোগোं के पास মমতা ব্যানার্জি হ্যায়। মমতা ব্যানার্জি আজকে যা বাজেট করেছে না, সেই বাজেটটা হচ্ছে কল্পতরু বাজেট, যে বাজেটের মাধ্যমে প্রথমে আমাদের বুঝতে হবে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা আমরা ধার শোধ করেছি, যে ধারটা আমাদের মাথার ওপর ছিল। যে বাজেটের মধ্যে দিয়ে 11 সালে আসা অঙ্কন, আমি তোমার মধ্যে বলি, তোমার মধ্যে ঢুকিনি ভাই, ধারটা নিয়েছেন কোথা থেকে? ভেরি ব্যাড হচ্ছে বলুন, বিষয়টা। সেটা না, তো অঙ্কন পরে কথা বলবে। ধারটা নিয়েছেন কোথা থেকে? দ্বিতীয়বার 2011 সাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত 45.64% বেকারত্ব কমেছে। অঙ্কনটা কি মনে করে? কোথায় বেকারত্ব, এটার বেকারত্বটা কমেছে? কোথায় যদি এটা চাকরি হয় হয়েছে? তাহলে কি চাকরি না, না, কোথায় হয়েছে হিসাব দিন। অঙ্কন না, অঙ্কন, বাজেটে না, না, হিসাব দিন। তোমার এই সময় হাওয়াবাজি প্রশ্ন চলে না। সময় দাও। প্রশ্ন করিনি। এই হাওয়াবাজি চলে না। কিশোরায়, 45% বেকারত্ব না, কমেছে। তুমি দূরে কোথায়? থাকো। এই অসভ্যতা আমি কিন্তু মানব না না, 45% না, বেকারত্ব অসম্ভব কমেছে। আমি এখন জানতে অসম্ভব চাই আমি উত্তর কোন দিচ্ছি। ডিপার্টমেন্টে চাকরি হয়েছে। না, তাহলে কি উঠে যাবো? 45% বেকারত্ব কোন উঠে যাবো। ডিপার্টমেন্টে অঙ্কন আমি উত্তরটা নিয়ে নিয়ে আবার আমি আসছি। চুপ করে শুনবো। অঙ্কন আবার আসছি, প্লিজ রিকোয়েস্ট। যাবো। সৌরভপ্রিয় বাবু বলবেন। হ্যাঁ, সৌরভপ্রিয় বাবু। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে, এই বলুন, কথাগুলো স্যার, আমি উত্তর বলছি থাকলে না, এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। আজকে অমিত মিত্র সম্পূর্ণভাবে যে প্রেস কনফারেন্সটা করেছে, এখানে হাতে অল্প সময়, এই অল্প সময় প্রেস কনফারেন্স ব্যাখ্যা করা যায় না। আমি অর্থনীতিবিদ না, অঙ্কন অর্থনীতিবিদ না, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব। তো সেই প্রেস কনফারেন্সটা শোনার পরে যদি বিজেপির মনে হয় যে অমিত মিত্রর মতন একজন অর্থনীতিবিদ ভুল কথা বলেছে, অমিত মিত্রকে কোর্টে নিয়ে যাক হিট করে টানতে টানতে। এবং সবচেয়ে বড় কথা, আজকে সামাজিক প্রকল্প আজকে সেঞ্চুরি করেছে, 100টা সামাজিক প্রকল্প, যেখানে এই বাংলার প্রায় 3 থেকে 4 কোটি মানুষ উপকৃত হবে। এবং ধন্যবাদ জানাবো যে মহিলারা আমার একটা কোশ্চেন আছে, এক সেকেন্ড, একটা কোশ্চেন আছে স্যার। স্যার একটা কোশ্চেন আছে, সামাজিক প্রকল্প দিয়ে রাজ্য চলবে? না, না। স্যার চাকরি থাকবে না, স্যার কারখানা থাকবে না, ফ্যাক্টরি থাকবে না, শুধু সামাজিক প্রকল্প আর ভাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও প্রশ্ন করে দাও। বেকারত্বটা কমে শুধুমাত্র চাকরি দিয়ে নয়, বেকারত্ব কমে ব্যবসার মাধ্যমেও। তুমি কি মনে করো এই যে বেকারত্বটা কমছে, সে শুধু সরকারি চাকরি পেয়ে বেকারত্ব কমে? বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে কাজ করা, বিভিন্ন ব্যবসা করা, এবং প্রায় 1.5 কোটি মানুষকে দরিদ্র সীমা থেকে তুলে আনা হয়েছে। আজকে এইগুলো কাজ নয় বলবে? আমি মহিলাদের ক্ষেত্রে তাদের শুভেচ্ছা জানাই। স্যার একটু হোল্ড করুন, অঙ্কনের একটা ছোট্ট কাউন্টার নেব আমি। অঙ্কনের কাউন্টার নেব। আসি, অঙ্কন। আমার সহজ কথা হচ্ছে যে এত চাকরি দিয়েছেন, তো আমি বলতে চাই যে আপনি একটা ডিপার্টমেন্টের নাম এই বাজেটের এত লম্বা, প্রায় 150 পাতার বাজেটে একটা ডিপার্টমেন্ট বলুন যে ডিপার্টমেন্টে আপনি 5000টা ছেলেকে চাকরি দিয়েছেন। 5000টা চাকরি দিয়েছেন বলুন, বাদ দিন। আমি বলছি একটা কারখানার নাম বলুন যেটা 15 বছরের চাকরি হয়েছে। একটা কারখানার নাম বলুন, একটা কারখানার নাম বলুন। পারবেন না? তোলাবাজিতে শিল্প নয়, চাকরি চুরি শিল্প নয়, চাকরি চুরি শিল্প হয় না। আপনি বলুন যে আজকে কত চাকরি দিয়েছে, কত ব্যবসা হয়েছে, ব্যবসা কত হয়েছে, মাথা পিছু রোজগারে আমরা 3 থেকে 25 কেন? এত রোজগার যদি হতো, দাদা একটাই সহজ প্রশ্ন, একটা সহজ প্রশ্ন, এতই যদি রোজগার হতো, তা এতই যদি বেকারত্ব কমতো, মাথা পিছু রোজগারে পশ্চিমবঙ্গ 3 থেকে নেমে আজ 25তম স্থানে এলো কেন? হ্যাঁ, বেকারত্ব কমেছে, বাংলার ছেলেরা বাংলার মাটিতে কাজ করতে পশ্চিমবঙ্গ। উত্তর দিন সৌরভপ্রিয় বাবু। আমার কাছে উত্তর দিন। আমার কাছে দাঁড়াও, আমার কাছে একটাই প্রশ্ন। অঙ্কন যখন এই প্রশ্নটা করলো, বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব, ছাড়ুন না, আপনি তো মোদি এটা বলেছিল, 45% সেটা দেখা গেছে। আমি উত্তর দেব, 45% বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব। মোদি নয়, জুমলা কেন গুজরাটে গিয়ে কাজ করতে হচ্ছে? বাংলার ছেলেকে কেন উত্তর প্রদেশে যেতে হবে? বাংলার ছেলেকে কেন নয়ডা গুরুগ্রামে যেতে হবে? কেন আমি আসছি, অডিও ডাউন। বাজেট ঐতিহাসিক না ঐতিহাসিক নয়?
প্রত্যেকের কাছে আসবো। সন্ময়দা, এই বাজেট কি ঐতিহাসিক? মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক বাজেট বলছেন আর ভাতায় ভরিয়ে দিয়েছেন রাজ্যকে। ভাতার এক্ষুনি বলছিলেন সৌরপ্রিয়া বাবু, মানে 100 নম্বর ভাতার প্রকল্প চালু করেছেন, 100টা ভাতা। বলুন স্যার। দেখুন, আমি একটা কথাই আসলে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক তত্ত্ব যা বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেন। আমি ওর কথায় খুব গুরুত্ব দিই। আমি বাস্তব কতগুলো খুব হার্ডকোর তথ্য আমি এই মুহূর্তে দিই। 1 থেকে 8ই মার্চের মধ্যে এ রাজ্যে 16 লক্ষ ছেলে মেয়ে গ্রুপ ডি পরীক্ষায় বসছে স্কুল শিক্ষার্থীতে। গ্রুপ ডি রিক্রুটমেন্ট বাকি কত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুলগুলো আছে, স্কুলের শিক্ষা দপ্তরের রিপোর্ট বলছে 43,500 পোস্টে ভেকেন্ট, সেখানে রিক্রুটমেন্ট হবে 8,477। 8,477 বসছে কত? 16 লক্ষ। বাজেটে অ্যাড্রেস হয়েছে? বাজেটে এই নিয়ে কোনো কথা হয়েছে? আচ্ছা, আমি একটা খুব ছোট্ট কথা বলি। পুলিশে রিক্রুটমেন্ট প্রতি লক্ষে, পুলিশের লোক দরকার সারা ভারতবর্ষের গড় অ্যাভারেজ হচ্ছে প্রতি লক্ষে পুলিশ থাকে 150 জন। এই পশ্চিমবঙ্গে পুলিশের গড় অ্যাভারেজ হচ্ছে 97 জন, অর্থাৎ 53 জন প্রতি লক্ষে কম এই পুলিশের থেকে। দমকল 167টা দমকল আছে, তাতে আধিকারিক, ফায়ার ব্রিগেডের আধিকারিক কতজন? 197 জন পার্মানেন্ট। দরকার কত? 650-র উপর লোক। রিক্রুটমেন্ট নেই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, সেখানে সেই স্কুলগুলোতে এই মুহূর্তে দাঁড়িয়ে 5,328টা গ্রন্থাগারিকের পোস্ট ফাঁকা। রিক্রুটমেন্ট নেই। বাজেটে অ্যাড্রেস হয়েছে? এগুলো হয় না। মানে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে বাস্তবের তফাৎটা কোথায় বলার জন্য আমি খুব ছোট্ট করে আরো কয়েকটা তথ্য দিই। ভাঙড়ে গত 2 দিন আগে মিডিয়াতেই দেখিয়েছে যে একজন কোনো ডাক্তার নেই, গ্রুপ ডি স্টাফ, তিনি ডাক্তারি ওষুধ বিলি করছেন, ডিস্ট্রিবিউশন করছেন। চন্দ্রকোনা হসপিটাল, সেখানে গত 13 বছর ধরে কোনো গ্রুপ ডি স্টাফ নেই, কোনো রিক্রুটমেন্ট নেই। আচ্ছা, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, দুর্গাপুর, আসানসোল, এই কলকাতা, ঠিকা কর্মীরা মাইনে পাচ্ছেন না গত 3 মাস ধরে। চোপড়ায় গত 2 দিন আগের রিপোর্ট, চোপড়ায় একটা কলাগাছি স্কুল, মানে একমাত্র টিচার ছিলেন, তাকে বলা হলো সমস্ত যারা ছাত্রছাত্রী রয়েছে, দোতলা বিল্ডিং, বড় মাঠ, সমস্ত ছাত্রছাত্রীদের টিসি দিয়ে দেও, স্কুলে টিচার দিতে পারবো না। এই বাজেটে প্যারা টিচারদের অ্যাড্রেস করা হলো 1,000 টাকা মাইনে, যেখানে এ রাজ্যে প্যারা টিচারদের মাইনে কত? 10,000, 13,000, প্রাইমারিতে 10, আপার প্রাইমারিতে 13। যেখানে হরিয়ানার মতো রাজ্য, তারা 45,000 টাকা মাইনে দিচ্ছেন, আর এখানে তারা 13,000 টাকা দিয়ে প্যারা টিচারদের দিচ্ছেন, 1,000 টাকা মাইনে বাড়াচ্ছেন। সিভিক ভলেন্টিয়ার, রাজ্যে সিভিক ভলেন্টিয়ার এখন কত আছে? 1,23,000 অফিসিয়ালি, এর সঙ্গে গ্রিন পুলিশ এবং অন্যান্য ট্রাফিকের অ্যাডিশনাল ফোর্স যুক্ত হলে প্রায় 1,60,000। রাজ্যে পুলিশের সংখ্যা কত? 1,60,000। ফলত আলটিমেটলি প্রায় 1.5 লক্ষের ওপর পুলিশের রিক্রুটমেন্ট নেই। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে দেওয়া হতো কত? 10,000 টাকা। সেখানে ওয়েলফেয়ার বোর্ডের নামে টাকা কেটে শেষ পর্যন্ত তাদের হাতে পৌঁছতো 9,500 টাকা। সেই সিভিক ভলেন্টিয়ারদের টেম্পোরারি হোমগার্ড, নেতাদের কোটায় ডিরেক্ট ঢোকা লোকগুলো, তারা টেম্পোরারি হোমগার্ড একই কাজ করে 18,000 টাকা মাইনে পাচ্ছেন, আর সিভিক ভলেন্টিয়ারদের মাইনে কথা হলো 10 থেকে 11,000 টাকা। অথচ একটা ছোট্ট তথ্য দিই, মুখ্যমন্ত্রী যে এসআইআর উপলক্ষে দিল্লি গিয়েছিলেন না, টোটাল ডেলিগেশন হচ্ছে 550-র উপর ডেলিগেশন, মানে এন্টার টিম, সমস্ত লোকজন নিয়ে যাও। এই রাজ্যের নবান্নের কোষাগার থেকে 23 থেকে 24 কোটি টাকা 5 দিনে খরচা হয়েছে। আপনি এত কিছু জানেন, প্রত্যেকটা আপনি এত কিছু জানেন, আপনি অর্থমন্ত্রী হতে পারলেন না, খুব দুঃখ লাগে। ওই আপনি তো ইউটিউবার হয়ে বেঁচে থাকলেন, আপনি ওই ইউটিউবার হয়েই বেঁচে থাকলেন। প্রথমে বিজেপি করতেন, লাঠি খেলেন, ওখানে জগন্নাথ বাবুর নামে বললেন, সেটা গেলেন, মুখ সামলে কথা বলুন, লাঠি খেলেন, মুখ সামলে কথা বলুন। ইউটিউবার হয়ে বসে আছেন। এই কথাগুলো আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হলে কেমন লাগবে সৌরভ দা? সৌরভ দা, এই কথাগুলো আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হলে কেমন লাগবে? এই কথাগুলো যদি আপনাকে বলা হয়, কেন আপনাকে কাউন্সিলর ভোটের টিকিট দিল না? আপনি কি তোলাবাজি পারেন না? আপনি কি তোলাবাজি পারেন না, তার জন্য আপনাকে দিল না? সৌরপ্রিয় বাবু, এইসব কথা নয়। যদি কেউ আপনাকে বলে আপনি এত গলা ফাটালেন কিন্তু আপনি টিকিট পেলেন না, আপনার কেমন লাগবে সৌরপ্রিয় বাবু? আপনার কেমন লাগবে সৌরপ্রিয় বাবু যদি কেউ আপনাকে বলে আপনি এত গলা ফাটালেন টিকিট পেলেন না? খারাপ লাগবে তো, এরকম বলবেন না সৌরভ
সৌরভপ্রিয়া বাবু, সন্মানদা শেষ করুন। এটা তো নয়। তাহলে তোমার কেন? সন্মানদা শেষ করুন, সন্মানদা শেষ করুন। সৌরভপ্রিয়া বাবু, এদের কালচারটা ব্যক্তিগত আক্রমণ করা। আমি কখনো বলি না যে প্রাপ্ত বসু কাঠি করে বলে সৌরভ কাউন্সিলর হতে পারে না, কখনো বলিনি আজ পর্যন্ত। আমার প্রশ্ন আমি আমার পরিবর্তন হয়েছে জীবনে, আপনি তাও হতে পারেন না, বলতে দিন, আমি হতে পারেন বলেছি যে প্রাপ্ত বসু কাঠি করেছেন বলে আপনি কাউন্সিলর হতে পারেন, বলেছি কোনোদিন? আমি ব্যক্তিগত আক্রমণে যাই না। আমার যেটা কথা আমি কিশোর একটা কথা, একটা আচ্ছা বেশ, সৌরভপ্রিয়া বাবু প্লিজ হোল্ড করুন, শেষ করুন সন্মানদা। 30 সেকেন্ডস আনইন্টারাপ্টেড সন্মানদা। সৌরভপ্রিয়া বাবুর অডিও ডাউন, 30 সেকেন্ডস। আজকে ডিএ মামলার রায় পড়ার পর, বেরোনোর পর ফিরদৌসদা সঠিকভাবে বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নাকি সিনপসিস পৌঁছনি। আমি ফিরদৌস আমরা সবাই পেয়ে গেলাম, উনি পাননি, ছেড়ে দাও। মারাত্মক কথা যেটা বিধানসভায় বাইরে প্রেস মিট করতে গিয়ে বলেছেন, আমি 4 সদস্যের কমিটি করছি, অর্থাৎ মানে সুপ্রিম কোর্ট যে 4 সদস্যের কমিটি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে, আমি তার কাউন্টার করছি নন্দিনী চক্রবর্তীকে। কি মারাত্মক অবস্থা বলতো। এ মহিলা তো আমি বলছি হাতে মানে হাতে সমস্ত আইন কানুন বিচার ব্যবস্থা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। হাউ ডেয়ার শি! সন্মানদা, আমি আপনার কাছে ফিরবো। আমি একটা প্রশ্ন করছি। মুখ্যমন্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই টাকাটা দেওয়া উচিত। আমি তুমি দিয়েছি ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে আইনজীবীদের লড়াই করেছেন। পঙ্কজ বাবুর কাছে যাওয়ার আগে বেশ সন্মানদা, আমি আসছি আবার। পঙ্কজ বাবু এবং চন্দন চ্যাটার্জি এখনো বলেননি, তাদের কাছে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন তুলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতায় ভরিয়ে দেবেন বলছেন রাজ্যকে, হাজার হাজার কোটি টাকার ভাতা সকল সামাজিক প্রকল্প এবং সুরক্ষা প্রকল্পের ঘোষণা করছেন। আচ্ছা, টাকাটা আসবে কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ওনার কাছে টাকা নেই, রাজকোষে টাকা নেই বলে, কেন্দ্র টাকা দেয় না বলে অনেক প্রকল্প নাকি আটকে আছে, বারবার বলেন। কোথা থেকে টাকা আসবে? না, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফ থেকে ঋণ নিয়ে এই সমস্ত কিছু করে ফেলবেন, ভোটটা পেয়ে যাবেন, এমনটা অতটা তো সহজ নয়। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেটের পর অর্থমন্ত্রকের তরফ থেকে ষোড়শ অর্থ কমিশনের নয়া নিয়মে ঋণ নেওয়ার ক্ষেত্রেও ক্যাপিং করে দেওয়া হয়েছে। রাজ্য কতটা আয় করছে, কতটা ব্যয় করছে, কতটা ফিসকাল ডেফিসিট রয়েছে, তার উপর নির্ভর করে নির্ধারণ করা হবে যে সেই রাজ্য কতটা ঋণ নিতে পারবে। কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাবের ক্ষেত্রে ইতিমধ্যেই সেই ক্যাপিং চলছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি আবার নতুন ঋণ নিতে হয় এই ক্যাপিংটা চলবে। যেমন খুশি তেমন ঋণ বন্ধে করা অর্থ কমিশন, নির্ধারিত সীমার পর আর ঋণ নয়, ঋণ সীমা ছাড়ালে কমবে রাজস্বের ভাগ। অর্থাৎ হাত খুলে ঋণ নেব এমনটা করতে পারবে না রাজ্য। তাহলে টাকাটা আসবে কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, আমি নয়। পঙ্কজ বাবু এবং চন্দন বাবুর কাছে যাওয়ার আগে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আপনারা শুনলেন অমিতদা বলেছেন এফআরবিএম সিস্টেমের মাধ্যমে আমরা আর্থিক যে শৃঙ্খলা নিয়ম সেটাকে আমরা আগে যেমন ইচ্ছেমতো ধার নিয়ে নেওয়া হতো, এমনকি স্মল সেভিংস থেকেও ধার নেওয়া হয়েছে, আর এর থেকে আমাদের খুব বার্ডেন হয়ে যেত। এখন আমরা সেটা করতে দিই না। আমাদের এফআরবিএম সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, যে আপনি এতটা করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তাতে আপনি ঋণ শোধই করুন আর সামাজিক পরিকল্পনাই করুক বা যাই করুন। মনে রাখবেন, একজন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে, তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায়। করতে দিই না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনি করতে পারবেন না, কারণ ক্যাপিং দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেরালা, তেলেঙ্গানা, পাঞ্জাবের ওপর সেই ক্যাপিং পড়ে গিয়েছে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ। প্রশ্ন করছি, দ্বিতীয় প্রশ্ন, ঋণের ভরসায় অর্থকোষ, ঋণ লাগামে আফসোস, কোথা থেকে আসবে টাকা? পঙ্কজ বাবু, টাকা কোথা থেকে আসবে? ভাতার বৃষ্টি কোথা থেকে হবে, নাকি পুরোটা ভাওতা? পঙ্কজ বাবু, আনইন্টারাপ্টেড। প্রথম কথা হচ্ছে যে মহার্ঘ ভাতা আমার রাজ্যে মহার্ঘ হয়ে উঠেছে, অন্য ভাতায় কোনো মহার্ঘতা নেই। আজকে সপ্তমবার জেতবার পরে যে 25% দেওয়ার কথা তার প্রভিশন আমরা বাজেটে দেখছি না, অথচ 4% ডিক্লেয়ার করা হয়েছে।
এবং 75% অতিরিক্ত এই পুরোটা দিতে 43 হাজার কোটি টাকা লাগবে। এই রাজ্য এমন একটা রাজ্য যারা কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে। 2019 থেকে 2024-এ আমি দেখলাম যে 5,56,000 কোটি টাকা কেন্দ্র থেকে পেয়েছে। প্রথম ইউপিএ এবং দ্বিতীয় ইউপিএতে কেন্দ্র থেকে রাজ্য পেয়েছে 2 লক্ষ কোটি টাকা, আর মোদি 1 মোদি 2-তে পেয়েছে 8 লক্ষ কোটি টাকা। তারপরেও ঋণের পরিমাণটা কিন্তু, যাকে আমরা বলি ঋণের জাল, ডেট ট্র্যাপ, সেই ঋণের জালে রাজ্য জড়িয়ে পড়ছে তার শোধ করতে। আমরা যদি বাজেটটাকে খুব সাধারণভাবে দেখি, যে রাজ্যের যে কর থেকে আয়, অকর থেকে আয়, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ তার যে আয়, সেটা হচ্ছে মোট আয়ের 40%, আর কেন্দ্রীয় সরকারের বরাদ্দ এবং গ্র্যান্টি রেট থেকে আয় 56%। তাহলে বাজেটটা কি রাজ্যের না কেন্দ্রের? তাহলে যথেচ্ছাচারটা করা হচ্ছে কেন? কারণ আমরা কোনো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা মানতে পারছি না তাই। এবং যে কারণের জন্য অদ্ভুতভাবে বলা হচ্ছে যে এবার মূলধনী ব্যয় বাড়ানো হয়েছে। গত 3 বছরে যদি মূলধনী ব্যয়ের আমি একটা প্রবাহমানতা দেখি, যে 21,000 কোটি টাকা 24-25-এ, তারপরে 39,000 কোটি টাকা, তারপর আবার 26,000 কোটি টাকা, তারপর 41,000 কোটি টাকা। অর্থাৎ এবার যেহেতু চলে যাওয়ার পালা, ভোটার অ্যাকাউন্টসে আপনি এবার ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাড়ালেন, তাহলে কনসিস্টেন্সি কোথায়? অলমোস্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা হাফ হয়ে গেল। এটা রেভিনিউ এক্সপেন্ডিচার যত বাড়াবেন তত কিন্তু উন্নয়নটা ব্যাহত হবে, কর্মসংস্থান হচ্ছে না। এবং অদ্ভুত, আমি একটা ফিগার বলি, যে এত কথা বলার দরকার নেই। আপনি শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ তাতে বরাদ্দ করেছেন 1400 সামথিং কোটি টাকা, আর আপনি সংখ্যালঘু উন্নয়নে ব্যয় করছেন 5,600 কোটি বা 700 কোটি টাকা, আর ভাতাতে ব্যয় করছেন 5,000 কোটি টাকা বরাদ্দ করছেন। আপনি তো পরিষ্কার বলেই দিচ্ছেন আপনি কি চান। আপনি চান শিল্পে দ্বিতীয় রাজ্য 1948-এ তাকে নামাতে নামাতে এখানে এনেছেন। 1977-এ আমরা 3য় স্থানে পার ক্যাপিটা ছিলাম, 2011-তে আমরা ছিলাম হচ্ছে 10ম স্থানে, আজকে 21তম স্থানে। আমাদের কেকটা কমতে কমতে স্বাধীনতার সময় ভারতবর্ষের জিডিপির 25% আমরা কন্ট্রিবিউট করতাম, সেই কন্ট্রিবিউশনটা কমিয়ে আপনি 4%-এ দাঁড় করিয়েছেন। এটা কোনো দলবৎ নয়, সার্বিক অধঃপতন একটা রাজ্যকে করে দেওয়ার যা ব্যবস্থা সেটা আপনি করেছেন, আপনার নেতৃত্বে হয়েছে। এবং আইনকে বুড়ো আঙুল কিভাবে দেখাতে হয়, যে আপনি এনলিস্টেড লয়ার না হয়েও আপনি সুপ্রিম কোর্টে গিয়ে চিফ জাস্টিসকে প্রায় চ্যালেঞ্জ করে বসেন। আপনার লয়ার এই ডিএ মামলা আটকানোর জন্য এখনো পর্যন্ত যা প্রকাশিত 70 কোটি টাকা ব্যয় করা হয়েছে, অথচ আপনি কিন্তু এই ডিএর পার্থক্যটা ক্রমশ করে গেছেন। এবং আজকে যে বলছেন 7ম পে কমিশন ঘোষণা করা হলো, আপনি কবে 6ষ্ঠ পে কমিশন লাগু করেছেন? যেটা বলছেন, আমি যারা আমার মাধ্যমে সরকারি কর্মচারীরা দেখছেন তারা বলুন আপনার বেসিক কবে লাস্ট চেঞ্জ হয়েছে। সুতরাং এই যে একটা বঞ্চনা, একটা সার্বিক, মানে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নয়, এটাকে এক কথায় বলা যায় ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন। এই ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনটা আপনার দলের প্রশ্ন আছে স্যার, একটা প্রশ্ন আমরা স্যার, আমার একটা প্রশ্ন আছে, পেছনে চলে যাচ্ছি। হ্যাঁ, সুতরাং আমাদের স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট, স্যার আমার একটা প্রশ্ন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কারখানা তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এগুলোর প্রয়োজন নেই। শর্ট টার্ম এক্সপেন্ডিচার, ভাতা দিয়ে দিলাম, 1,500 টাকা দিয়ে দিলাম, 500 টাকা দিয়ে দিলাম, রেভিনিউ এক্সপেন্ডিচার, সেখানে খরচা করে দিলে আমার ভোটগুলো চলে আসবে, ইমিডিয়েট ভোটগুলো আসবে, তাই তো? কিন্তু টাকাটা কোথা থেকে আসবে স্যার? টাকাটা সোর্স কি হবে? বাড়িয়ে দেওয়া হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি সেন্ট্রাল বাজেটের একটা কথা বলি, 53 লক্ষ কোটি টাকার বাজেটের 12 লক্ষ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, 12 লক্ষ কোটি টাকা। শুধু মোদি গভর্নমেন্ট তার টেনিউরে 6 গুণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়িয়েছে, আর টোটাল যদি বাজেটের ভলিউম 3 গুণ বেড়েছে।
তাহলে আপনার ইন্টেনশনটা কি? অর্থনীতিতে গতি সঞ্চার করা না অর্থনীতির চাকাটাকে পেছনের দিকে ঘুরিয়ে দেওয়া? আপনি চাইছেন রাজনীতি অর্থনীতির সামনে থাক, অর্থাৎ চ্যারিয়ট বিফোর দ্য হর্স, এটা আপনি করতে চাইছেন, যেটা পশ্চিম বাংলার জন্য। চন্দন চ্যাটার্জি, আমি আসছি স্যার। চন্দন চ্যাটার্জি বহুদিন ধরে ডিএ আন্দোলন করছেন। আসছি স্যার, আবার আসছি পঙ্কজ স্যার, আমি প্রত্যেকের কাছে আবার আসবো। চন্দন চ্যাটার্জির কাছে আমার প্রশ্ন, আপনাদের ডিএ এর জন্য লড়াই করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো 4% বাড়িয়ে দিলেন বাজেটে। এই বাজেটে আপনারা খুশি তো? এমনকি যারা বেকার তারাও তো 1,500 টাকা করে পাবেন স্যার। শুনলেন তো, বাজেট শুনেছেন নিশ্চয়ই। কি বলবেন আপনারা যারা আন্দোলন করছেন? চন্দন চ্যাটার্জি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী মহলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, তথা মিডিয়া হাউসকেও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই পাশে থাকার জন্য এই লড়াইয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাজেটে 4% ঘোষণা করেছেন, এখনও 40% বাকি, যেটা নিয়ে আদালতে মামলা হয়েছে। এটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া, এটা ষষ্ঠতে তো উনি ডিএর বিষয়টাই তুলে দিয়েছেন ওনার অভিরূপ বাবুকে দিয়ে। পঞ্চমটা আগে মেটান, তারপরে এই গল্পে আসবেন। উনি বলেছেন যে এই রায়টা উনি এখনো পড়েননি, উনি নাকি আবার এটা রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনে যাবেন। যান, আপত্তি নেই। পশ্চিমবঙ্গের জনগণের করের টাকা খরচ না করে আপনি তো নাকি মুখ্যমন্ত্রী, আপনি তো সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, দয়া করে রিভিউ পিটিশনটা আপনি নিজে করবেন। আরেকটা কথা বলতে চাই, এই মুখ্যমন্ত্রী এবং এই সরকারের প্রত্যেকটি নেতামন্ত্রী বলেছিল যে ডিএ অধিকার নয়, দয়ার দান। আজকে সুপ্রিম কোর্টে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। ডিএ কর্মচারীদের প্রাতিষ্ঠানিক অধিকার, ন্যায়সঙ্গত অধিকার, দয়ার দান নয়। তাই যেসব নেতামন্ত্রী ওই স্যান্ডো গেঞ্জি পরে আর ঘুষ নিতে যেয়ে বলেছিলেন যে কর্মচারীদের তেলা মাথায় তেল দেব না, তাদের গালে আজকে একটা সপাটের চড় দিয়েছে সুপ্রিম কোর্ট। মনে রাখবেন, 5 বছর পর লোকের দুয়ারে ভিক্ষা করতে যেতে হবে ভোট চাইতে। কর্মচারীরা 60 বছর মাথা উঁচু করে চাকরিটা করবে আর পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের 6 লক্ষ যে শূন্য পদ, সেই 6 লক্ষ শূন্য পদের দিশা দেখাতে পারেনি বাজেটে। বাজেটে শুধুমাত্র ভাতা। পশ্চিমবঙ্গের জনগণ ভাতা চাই না, পশ্চিমবঙ্গের জনগণ চাই কর্মসংস্থান হোক, শিল্প হোক, চাকরি হোক। তারা নিজের অন্নটা নিজেরা জোগাড় করবে। কিন্তু মুখ্যমন্ত্রী চাই পশ্চিমবঙ্গের মানুষকে পঙ্গু করে রাখতে, পশ্চিমবঙ্গের মানুষকে ভাতার মধ্যে আটকে রাখতে। মানুষ আপনার ধোঁকাবাজিটা বুঝেছে। আমি উত্তরটা নিই। সৌরভপ্রিয় বাবু, আপনি শুনছেন, পশ্চিমবঙ্গের মানুষকে আপনারা পঙ্গু করে রাখতে চান, অর্থাৎ যে দলকে আপনি সমর্থন করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার বাজেটের উত্তর দিন স্যার, যা কথা বলছেন চন্দন বাবু। আলোচনাটা খুব সুন্দরভাবে হওয়াটাই খুব ভালো। আমি বলছি যে এই যে কথাটা একটু আগে বললো, হ্যাঁ আমি এখনও বলছি যে যারা ডিএ পান তারা সরকারি কর্মচারী, তারা দুবেলা মাছ মাংস খেতে পারেন, দরকার হলে প্রতিদিন মাছ মাংস খেতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি 5,000 কোটি টাকা 100টা প্রকল্পের মাধ্যমে বা ভাতার মাধ্যমে গরিব মানুষের কাছে, পিছিয়ে পড়া মানুষের কাছে যদি তুলে দেয়, আমরা মনে করি এরকম তেলা মাথায় তেল আমরা বারবার দেব। বেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছে, আবার দেবে। ডিএটা পাবেন। এক মিনিট, ডিএটা কোনো কৃষক পায় না, ডিএটা কোনো কৃষক পায় না। আজকে আমরা গর্বিত যে কৃষিক্ষেত্রে প্রায় 16% বাজেট বৃদ্ধি হয়েছে। আজকে আমরা চিন্তা করি গরিব মানুষদের নিয়ে, আর যারা প্রতিদিন মাছ মাংস খায় তাদের নিয়ে তো চিন্তা করার বিষয় নেই। আর কর্মসংস্থান বলতে চলে গেছে গরিব নিয়ে ভাবে। আপনারা কি শুধু তেলা মাথায় তেল দেন? উত্তর দিন ফিরদৌস শামীমের উত্তর। আমি আসছি সৌরভপ্রিয় বাবু, দুজনেরই অডিও আপ থাকবে। ডিবেট, ওপেন ডিবেট, ফিরদৌস শামীমের উত্তর। থেকে টাকা বেরোনোর পর ওনাকে আবার দায়িত্ব দেওয়া হয়। প্লিজ আমি একটা কথা শুধু বলতে চাই, ফিরদৌস শামীম। দেখুন, প্রথমেই বলি যে সবাই প্রতিদিন মাছ মাংস খায় না, এমন পেনশনভোগী রয়েছেন যাদের এই ওষুধের খরচা বহন করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে আজকের রায়টি, এটি পঞ্চম বেতন কমিশনের সাপেক্ষে রোপারুল 2009-এর সাপেক্ষে রায়। এবার রোপারুল 2019-এ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ডিএর প্রভিশনটাই রাখেনি, কর্মচারীদের ওই দয়ার দান হিসেবে এটা প্রতিষ্ঠা করার জন্য সেই প্রভিশনটাই রাখেনি। খুব পরিষ্কার দেখুন, সপ্তম বেতন সরকার দেয় না। ভালো করে বুঝে নিন, পেনশনের কনসেপ্টটা হচ্ছে
কর্মচারী সারা জীবন ধরে যেটা সঞ্চয় করেন সেটাই পেনশন। পেনশন কোনো সরকারের দান নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেন না, ভালো করে বুঝে নিন। পেনশনটা একজন কর্মচারী সারা জীবন ধরে যেটা সঞ্চয় করেন সেটাই পেনশন আকারে রিটায়ার হয়ে যায় সেটাই পান। কর্মচারীদের অর্থকে নিজের ক্রেডিট বলবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা বলি, দেখুন আজকে বাজেট হয়েছে, তো বাজেটে আপনি ভাতার অ্যালোকেশন রেখেছেন। জানেন তো এই ভাতার অ্যালোকেশন করা মানে হচ্ছে স্থায়ী খরচের বৃদ্ধি ঘটানো। স্থায়ী খরচ যদি বৃদ্ধি ঘটান না, তাহলে যেটা হবে সেটা উন্নয়ন খাতে কোনো টাকা থাকবে না। ফলে কারণ আয় তো নির্দিষ্ট, আপনি স্থায়ী খরচ বাড়াচ্ছেন, আপনি বেসিক্যালি মার্কেট তৈরি করছেন। আপনি যদি স্থায়ী খরচ এবং অস্থায়ী খরচ, এই স্থায়ী খরচ থেকে আপনি বৃদ্ধি ঘটান। অঙ্কনের কাছে বাবু আসছি, অঙ্কন উত্তর, অঙ্কন উত্তর, অঙ্কন ভার্সেস সৌরভ প্রিয় বাবু, অঙ্কন উত্তর। চাকরির জায়গায় আমি একটা কথা বলি। আচ্ছা, আমার নাম বলেছে, এই সৌরভ দা আমার নাম বলেছে, এক সেকেন্ড। আমি একটা কথা বলি। অঙ্কন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে কমিটি হিন্দু মালহত্যার নেতৃত্বে করা হয়েছে, তার মধ্যে কিন্তু সিএজি বা তার প্রতিনিধি থাকবে। সুতরাং আপনি কি করেছেন সেন্ট্রালের টাকা নিয়ে, তার কিন্তু জবাব না হোক না। আচ্ছা, এবার আমি বলি। আচ্ছা দেখুন, আমরা তো, আমাকে 30 সেকেন্ড সময় দাও। এবার সহজ বিষয় হলো যে একটা সরকার কাকে গুরুত্ব দেয় এটা তো বোঝা যায়। ধরুন আনন্দপুরের এই অগ্নিকাণ্ড হলো, তারপর গতকাল লক্ষ্মীকান্তপুরে পুরো বাজারটা আগুনে ঝলে পুড়ে ধ্বংস হয়ে গেল। এর মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থাটাকে সংশোধন করা, আধুনিকীকরণ করা, এটা প্রয়োজন। একটা সরকার তার বাজেটের 0.12% বরাদ্দ রাখছে অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়নের জন্য। আপনি শিল্প, বাণিজ্য ইত্যাদির কথা বলছেন। আজকে মহারাষ্ট্রে 5,000 কোটি টাকা শিল্প খাতে ব্যয় হয় একটা সরকার। এই রাজ্যের সরকার 0.33% শিল্প আর বাণিজ্য খাতে ব্যবহার করছে। তাহলে আপনি বলুন, এই যে যখন একটা সরকারের, আপনি তো অ্যাপ্রোচ দেখতে পাবেন, যখন সে 0.33% খরচা করছে শিল্প বাণিজ্য খাতে, কোন শিল্প, কোন বাণিজ্য, কে পশ্চিমবঙ্গে আসবে বলুন তো? ওই যে কাশফুলের বালিশ, এইটা শিল্প হতে পারে। চপ সিঙ্গারা ভাজা, এটা শিল্প হতে পারে, কিন্তু কোন ভারী শিল্প, কোন অটোমোবাইল কারখানা কিচ্ছু আসবে না। সৌরভ দা, তোমার বাড়িতেও একটা বাচ্চা মেয়ে রয়েছে, তার ভবিষ্যৎটা কোথায় এখানে? সে কোথায় রোজগার করবে? সে কোথায় শিক্ষা পাবে? সরকারি স্কুল ভেঙে পড়ছে, সরকারি স্কুলের কাঠামো নেই, একটার পর একটা সরকারি স্কুল উঠে যাচ্ছে। তোমার ঘরের মেয়েটা কোথায় যাবে দাদা? তোমার ঘরের মেয়েটা কোথায় চাকরি করবে? একবার তো মুখে হাত রেখে বলো যে ঘরের মেয়েটা বড় হচ্ছে, সেই ঘরের মেয়েটা কোথায় পড়বে, কোথায় চাকরি করবে? চাকরি করবে না, সে লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুশি। তার মানে তোমার মেয়ের স্বপ্ন দেখো না তুমি চাকরি করার? ব্যবসা করো তো, ব্যবসা করো তো। এই রাজ্যে ব্যবসার ভবিষ্যৎ কোথায়? ব্যবসার ভবিষ্যৎ কোথায় এই রাজ্যে? ব্যবসার পরীক্ষা, ব্যবসা তো হবে, কাশফুলের বালিশের ব্যবসা হবে, ঝালমুড়ির ব্যবসা হবে, ঘুগনির ব্যবসা হবে, বৌমা মা ঘুগনি বানিয়ে দেবে, তাই তো সন্ময়দা? ব্যবসাও তো আছে। না কিশোর, আমি একটা কথা বলি, পাশের রাজ্যগুলোকে দেখেও আমরা শিখি না। নবীন পটনায়ক, তিনি বিজেপি সরকার চালাতেন, 57,000 কন্ট্রাকচুয়ালকে 1 লক্ষে পার্মানেন্ট করে গেছেন যাওয়ার আগে। নীতিশ কুমার 2,27,000 কন্ট্রাকচুয়াল শিক্ষক, যার মধ্যে প্যারা টিচার আছেন, তাদের পার্মানেন্ট করেছেন। সেটা হচ্ছে বিহার। অসমে একই দিনে 2 মে 2021 হেমন্ত বিশ্ব শর্মা সরকারের শপথ নিয়েছিলেন। সেই সরকার কথা দিয়েছিল 1,03 কোটির অসমে 1 লক্ষ সরকারি চাকরি দেবেন। মেলা করে 3 বছরে 1 লক্ষ কমপ্লিট চাকরি দিয়েছেন, একটা নিয়েও কোর্টের মামলা হয়নি। আর এই রাজ্যের সরকার পঙ্কজ বাবুর কথা অনুযায়ী, আমি কথাটা ধার করেই বলছি, 70 কোটি টাকা ডিএ মামলা লড়ার জন্য খরচা করলো। আচ্ছা, ওই 70 কোটি টাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ গুলো মেটানো যেত না? সৌরভ বাবু এতক্ষণ বলছিলেন না, তেলা মাথায় তেল দেন না। কপিল সিবাল কি, কপিল সিবাল মনু সিংভি কি গরিব মানুষ? কে উত্তর দেবে এটা? কিশোর, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট ছিল যে পড়াশোনা করে সে, গাড়ি ঘোড়া চড়ে সে, আর এই রাজ্যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে। এটা হচ্ছে এখানকার কনসেপ্ট নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি জানতে চাই
যিনি ডিএ এবং রোপা থেকে ডিএ হাটিয়ে দেওয়ার প্রকল্প চালু করেছেন অভিরূপ সরকার, অমিত মিত্র, আর আরেকজন যিনি সচিব যার পেনশন হয়নি, তারা রাজ্য থেকে কত বেনিফিট পান এটাও প্রকাশ করা হোক। একদম একদম। উত্তর দিন, 30 সেকেন্ড, সৌরভপ্রিয়া বাবু। দেখুন, আমি একটা কথা বলি, এখানে কিছুক্ষণ আগে উনি বললেন, এই যে পঙ্কজবাবু, যে চলে যাওয়ার পালা এসে গেছে। আমি এই ধরনের ব্যক্তিত্বদের খুব শ্রদ্ধা করি, সম্মান করি বলে আমি ওনাকে এইসব কথাবার্তার উত্তর দিলাম না। কিন্তু আমি এটা বলি যে অমিত মিত্র বা আরেকজনকার নাম বললেন আপনি, একজন অর্থনীতিবিদ অভিরূপ বাবু, এই অভিরূপ বাবুর মতন এনারাও কিন্তু বিশিষ্ট ব্যক্তিত্ব, এবং এনারা যে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন, আমার মনে হয় না যে এটা আমার মাথায় এতটা ঢুকবে। তো সুতরাং যদি পঙ্কজবাবু সেরকম হতেন, তাহলে পঙ্কজবাবুকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় রাখতেন। তিনি সেই যোগ্যতার মধ্যে নেই, তাই রাখতে পারেন নি, কি করা যাবে? অভিরূপ সরকার নিজেরটা বলে 30 সেকেন্ড, শার্ট। আমি একটা কথা বলি যে এই অভিরূপ সরকার, তিনি এই রোপারুল 2019 যেটার সাপেক্ষে তৈরি হয়েছে, সেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা তিনি তৈরি করেছিলেন। সেখানে তিনি তার রিপোর্টের উপর ভিত্তি করে যে রোপারুল 2019 তৈরি হয়েছে, সেখানে ডিএর প্রভিশনটি নেই। ফলে খুব পরিষ্কার, রাজ্যের সরকারি কর্মচারীরা খুব পরিষ্কারভাবে জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই ডিএটার প্রভিশনটা না রেখে আসলে এই রাজ্যের সরকারি কর্মচারীদের তারা বঞ্চিত করতে চেয়েছেন। ফলে তাদের কাছে এই অভিরূপ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ কি সেটা খুব পরিষ্কার তাদের কাছে। এবার আর একটা কথা বলি, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আজকের এই সপ্তম জয়ের পরে অন্ততপক্ষে একটা জিনিস প্রতিষ্ঠা পেয়েছে, যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, এবং সেটি লিগালি এনফোর্সেবল রাইট হিসাবে তাদের সময় নেই স্যার, সত্যি সময় নেই। 30 সেকেন্ড, অঙ্কন একদম শার্প। না, আমি যেটা বলতে চাই যে দেখুন, একটা কথা বলা হলো যে গিগ ওয়ার্কার্সদের জন্য এই সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প আনছে। এই গিগ ওয়ার্কার্সদের জন্য কেন্দ্র সরকার একাধিক প্রকল্প এনেছে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের আওতায় তাদের জীবন বীমার সুরক্ষা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য বীমার সুরক্ষা এই রাজ্যের সরকার লাগু হতে দেয়নি। এই রাজ্যের সরকার এতদিন অবধি বলতো যে স্বাস্থ্যসাথী কার্ড 10 কোটি বাঙালির জন্য, তাহলে আজকে কেন আলাদাভাবে গিগ ওয়ার্কার্সদের জন্য অন্তর্ভুক্ত করা হচ্ছে? তার মানে কি 10 কোটির মধ্যে বাংলার ওই যুবক যুবতী যারা গিগ ওয়ার্কার্স ছিলেন তারা ছিলেন না? এই সরকার পুরোটাই বাজেটে ভাওতাবাজি করেছে এবছর। 10 সেকেন্ড চন্দন বাবু, একদম শেষ কমেন্ট, সময় নেই। 10 সেকেন্ড চন্দন বাবু। 1% ডিএ বাড়লে সাধারণ যে কর্মচারী বা শ্রমিক যারা রয়েছে তাদের 6 টাকা বাড়ে বেতন। তাহলে যদি 50% ডিএ বাড়ে, সেই কর্মচারীদের বা বকেয়া ডিএটা মিটিয়ে দিলে সেই শ্রমিকদের কত টাকা বাড়বে, এটা সরকারকে ভাবার জন্য অনুরোধ করব। যদি আপনি শ্রমিক দরদি হন, এখানে শেষ করতে হচ্ছে, সরকার দিয়ে দিতে পারে না, সরকার যেগুলো প্রয়োজন সেই খাতে খরচা করতে পারে না, এই ভাতার বৃষ্টি কোথা থেকে করবে? লোনও তো নিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি না প্রতারণা, এই প্রশ্ন রেখে শেষ করছি। ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, অনুপ্রবেশকারী ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। নাম না করে মমতাকে নিশানা মোদীর। অনুপ্রবেশকারীদের লালন পালন করছে বিরোধীরা। অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতের ওপর চাপ তৈরি করছে। রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাম না করে মমতাকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং নিউজ। ছোট্ট বিরতির পর দেখুন সোজাসুজি স্বর্ণালী। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।